আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন, ফাইজার বায়োএনটেকের টিকা আগামী সপ্তাহে যুক্তরাজ্যে প্রয়োগ। অর্থ আত্মসাৎ মামলায় পিকে হালদারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, বিদেশ থেকে ধরে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক। এবং পার্বত্য শান্তি চুক্তির 23 বছরেও পূর্ণ বাস্তবায়ন নেই মন্তব্য, অভিযোগ নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। মুজিব বর্ষে তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইক্লিং এর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাচ্ছে পুরো সংবাদে। বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী সপ্তাহে দেশটিতে ফাইজার ও বায়োএনটেকের টিকাতেই প্রয়োগ শুরু হবে। দেশটিতে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষ সবার আগে এই টিকা পাবেন। মহামারী কিংবা যে কোনো রোগের ইতিহাসে বিশ্বের দ্রুততম প্রতিষেধক হিসেবে মাত্র 10 মাসই অনুমোদন পেয়েছে করোনার টিকা। আলবি হোসেন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা মহামারী প্রাদুর্ভাবের 1 বছর পার হলেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। শারীরিক দূরত্ব নিশ্চিত করা, মাস্কের ব্যবহার কিংবা বারবার হাত পরিষ্কারেও খুব একটা নিয়ন্ত্রণে নেই ভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় বিশ্বের অপেক্ষা টিকার জন্য। টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে কাজ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। এর মাঝে যুক্তরাষ্ট্রের মডার্না তাদের তৈরি টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি চেয়েছে। রাশিয়া আরও আগে থেকেই বলছে তাদের উদ্ভাবিত টিকা স্পুটনিক ভি কার্যকর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও তাদের টিকা অনুমোদনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী ভারতের সিরাম ইনস্টিটিউট এবং চীনের তৈরি টিকা পাওয়ার জন্য সিনোভেকের সাথে চুক্তি করে রেখেছে বাংলাদেশ। টিকা নিয়ে এরকম আশা নিরাশার মাঝে যুক্তরাজ্য তাদের দেশে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকাকে অনুমোদন দিয়েছে। গত মাসের মাঝামাঝি ফাইজার এবং বায়োএনটেক জানায় তাদের টিকাটি কোভিড-19 থেকে 90% সুরক্ষা দিতে সক্ষম এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এরপর 18 নভেম্বর তাদের টিকার কার্যকারিতা 95% বলে দাবি করে কোম্পানিটি। এখন পর্যন্ত 6টি দেশে 43,500 জনের শরীরে টিকাটির কার্যকারিতা পরীক্ষা করে এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি। এই টিকায় মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ঢোকানো হয়। আগামী সপ্তাহে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের উপর এর প্রয়োগ শুরু হবে। এরই মধ্যে কোম্পানি দুটি থেকে 4 কোটি টিকার আগাম অর্ডার দিয়ে রেখেছে দেশটি, যার মাধ্যমে 2 কোটি মানুষ টিকা পাবে। দেশটির টিকা এবং টিকাদান সম্পর্কিত যৌথ কমিটি জানিয়েছে কেয়ার হোমের কর্মী এবং বাসিন্দা, স্বাস্থ্যকর্মী, 80 বছর বয়সের বেশি এবং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীরা প্রথমে টিকাটি পাবেন। প্রত্যেককে 21 দিনের ব্যবধানে টিকার 2টি ডোজ দেওয়া হবে। এর মধ্যে 1 কোটি ডোজ শিগগিরই দেশটিতে পৌঁছাবে, যার মাঝে প্রথম দফায় আগামী সপ্তাহে টিকাটির 8 লাখ ডোজ পাওয়া যাবে। টিকা তৈরি করার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তারা শিগগিরই বিশ্বে 10 কোটি ডোজ টিকা ছাড়বে। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকার প্রয়োগ শুরু হলেও মানুষজনকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতা নিয়মকানুন কড়াকড়িভাবে পালন করে যেতে হবে। আলভি হোসাইন, চ্যানেল আই। করোনা ভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 38 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,713 জন। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। এই পর্যন্ত মোট সুস্থ 3,85,786 জন। সুস্থতার হার 82.08। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,884 এবং পরীক্ষা হয়েছে 15,972। এই সময় শনাক্ত 2,198। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,69,423 জন। শনাক্তের হার 13.76%।
অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। তাকে বিদেশ থেকে ধরে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে দুদক। এর আগে আবেদনের 2.5 মাস পরও পরোয়ানা জারি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন আদালত। মাজহুল হক মান্নার রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা পিকে হালদার। এ নিয়ে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আসে। তাকে গ্রেপ্তারের বিষয়ে দুদক ও সংশ্লিষ্ট সংস্থা কী পদক্ষেপ নিয়েছে আদালত তা 10 দিনের মধ্যে জানাতে বলেন। এর মধ্যে প্রতিবেদন দিয়ে পিকে হালদারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানায় দুদক। যেহেতু এটা কগনিজেবল অফেন্স, এটাখানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এখানে লাগে না, আপনাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যারেস্ট করা যাবে। এরপরেও যেহেতু ইন্টারপোল চেয়েছে গত 15/9/2020 তারিখে আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি। সে আবেদনের আদেশটা আমরা এখনও পাইনি। তা আদালত বলছে যে আপনারা যেই প্রপার্টিগুলো জব্দ করেছেন সেই প্রপার্টির কথাও আমরা কিন্তু বলেছি, এবং আমরা যে নিয়মিত এফআইআর করেছি সে এফআইআরের কথাও বিশদ বর্ণনা দিয়েছি। ওনার স্থাবর সম্পদ 43 কোটি টাকার জব্দ হয়েছে। ওনার প্রায় 52টা ব্যাংক অ্যাকাউন্ট, 53টা ব্যাংক অ্যাকাউন্ট, আরও কিছু শেয়ার ছিল 16 থেকে 18টা, সবগুলি জব্দ করা হয়েছে। আদালতের কাছে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। দুদকের প্রতিবেদন উপস্থাপনের পর দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও পরোয়ানা জারিতে দেরি হওয়া নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে 2.5 মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। কোর্টে মন্তব্য করেছে সকল দুর্নীতিবাজ যত শক্তিশালী হোক, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদেরকে আইনের আনতে হবে। আমাদের জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, সোনার বাংলা গড়তে হবে। পরবর্তী আদেশের দিন 9 ডিসেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। এর মধ্যে এফআইআর ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য করা আবেদনের নথিও দাখিল করতে বলেছেন আদালত। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। পর্যটনের নামে পাহাড়িদের উপর দমন পীড়ন আর উচ্ছেদ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বড় ধরনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শান্তি চুক্তির 23 বছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন, অভিযোগ নয়, আলোচনার মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব। সুলতানা হিমুর রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই হয়। আদিবাসী ফোরামে আলোচনায় বক্তারা বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রয়োজন। সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের পাহাড় কেড়ে নেওয়ার চেষ্টা, এইগুলো চুক্তি বিরোধী কার্যক্রমের একটা নগ্ন উদাহরণ। মানুষের নিজের বাড়ির মধ্যে গিয়ে গ্রামীণ মানুষের জনসংখ্যার সাথে মিলে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা বিদেশিদের সে অবস্থা করছি, সেক্ষেত্রে 5 স্টার হোটেলের ধারণা থেকে আসে আমার এটা মাথার মধ্যে। চুক্তি বাস্তবায়িত হলে কিন্তু আমাদের সরকার রাষ্ট্রই কিন্তু মহিমান্বিত হয়। চুক্তি বাস্তবায়ন না হলে আমাদের সরকার, আমার তো মনে হয়, লজ্জিত হওয়ার কথা। পার্বত্য শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে 48টি পূর্ণ এবং 15টি আংশিক বাস্তবায়ন হয়েছে, 9টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। তবে অভিযোগ নয়, আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই বাদবাকি যেটুকু এখনো আমরা আগাতে পারিনি, যেটা চলমান আছে, আমরা সবাই মিলে, আমাদের লক্ষ্য হলো শান্তি, আমাদের লক্ষ্য হলো উন্নয়ন, আমাদের লক্ষ্য হলো প্রত্যেক তার জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ তার নিজস্ব অধিকার নিয়ে কথা বলবে। সব পক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি আর রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শান্তি চুক্তির 23 বছরেও পাহাড়ি জনপদে অস্থিরতা কমেনি। সক্রিয় রয়েছে সশস্ত্র বেশ কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলো যুবকদের কৌশলে দলে টানছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এক সক্রিয় সদস্য জানিয়েছেন কিভাবে তাদের সদস্য ও অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ চলছে। রাসেল জমাদ্দারের ক্যামেরায় মুস্তফা মল্লিকের রিপোর্ট। সাদা চোখে রাতে পাহাড়ি জনপদ একদম শান্ত, নিস্তব্ধ।
সাধারণ মানুষ যখন ঘুমে তখনই পাহাড়ের আরেক প্রান্ত জেগে ওঠে। শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের অবাধ বিচরণ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS এর এই সদস্য বলছেন তাদের দলের সদস্য সংখ্যা অনেক। 2018 সালের মাঝামাঝিতে তিনি সহ কয়েকজন এই দলে যোগ দেন। তিনি জানান মানুষ হত্যা সহ অনেক কিছুই করেন তারা। অপহরণের টার্গেট কারা কারা থাকে এটা বস জানে, আমি জানে না। আপনি মেরেছেন, মানুষ খুন করেছেন? করেছে মাঝে মধ্যে। মানে কেন করেছেন, কেন খারাপ লাগে না? এটা খারাপ লাগছে যখন এখানে চলে আসছে, এই দলের সঙ্গে যুক্ত হয়েছে, পরিবার পরিজন সব ছেড়ে তো এখানে চলে আসছে। আমরা আমাদের বস আসছে, অবশ্যই আমাদের বস নির্দেশনা দেয়, আমরা বসের নির্দেশনা পালন করে আর কি। পাহাড়ে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে সংগঠনগুলো সাধারণ থেকে শুরু করে ব্যবহার করে ভারী অস্ত্র। আচ্ছা, আপনাদের কাছে কি রকেট লঞ্চার, মোটর সেল এগুলো আছে? এরকম আছে, অবশ্যই আছে। এগুলো কি আলাদা আলাদা টিম আপনাদের? এগুলা আলাদা আলাদা টিম আছে, যারা এগুলা চালাইতে পারে তাদেরকে দেয় আর কি। স্বাভাবিক পথে যেতে চাইলেও যেতে পারে না, আমার বস মারি ফেলবে, কেমনে যাবে এখন? 1997 থেকে 2020 মাঝখানে কেটে গেছে 23টি বছর। এর মধ্যে শান্তি হয়তো এসেছে অনেক, তবে অশান্তিও কিন্তু কম নয়। নিরাপত্তার কারণেই পাহাড়ের একদম নিচু একটি জায়গায় অজানা স্থান থেকে এই যুবক বলছেন এ ধরনের অস্ত্র তাদের অনেকের কাছেই আছে। ভাবা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো উদ্ধারের জন্য যখনই প্রচেষ্টা চালায় কিংবা কখনো কখনো উদ্ধারও হয়, তবে যারা এখানে স্থানীয় আছেন তারা বলছেন গণমাধ্যমে যে সংবাদটি আসে তা বাস্তব চিত্রের চেয়ে অনেকটাই কম। এই জনপদের সহজ সরল সাধারণ মানুষ বলছেন যতক্ষণ পর্যন্ত এই অস্ত্র নিয়ন্ত্রণ করা না যাবে, শান্তির সুবাতাস হয়তো আসতে কিছুটা দেরিই হবে। বান্দরবানের একটি পাহাড়ের নিচ থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বন্ধু কিংবা শত্রু রাষ্ট্র হিসেবে মোটা দাগে কয়েকটি দেশের নাম সবসময় উঠে আসে। এর বাইরেও ছিল অনেক বন্ধু ও শত্রু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্রগুলো যেমন বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তেমনি শত্রু রাষ্ট্রগুলো তৎপরতা চালিয়েছে বাংলাদেশের বিপক্ষে। ওবায়দুল রশিদের রিপোর্ট। মুক্তিযুদ্ধ শুরুর পরই ভারত এবং রাশিয়া থেকে যেমন সহায়তা পায় বাংলাদেশ, তেমনি বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও চীন। মোটা দাগে এই চারটি দেশের নাম এলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলায় অনেক দেশই বাংলাদেশের দিকে যেমন বন্ধু হিসেবে হাত বাড়িয়েছিল, তেমনি শত্রুতাও করে কিছু দেশ। তবে কূটনৈতিক সফলতার জন্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের সংখ্যাই ছিল বেশি। ৩রা ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। শুধু ভুটানের সরকারই নয়, সে দেশের জনগণও সমর্থন জানায় বাংলাদেশকে। ভারত, ভুটানের প্রতিবেশী নেপালও বড় সহযোগিতা করে বাংলাদেশের পক্ষে। যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও মুক্তিযুদ্ধে বন্ধুর ভূমিকায় ছিল যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জোরালোভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন করেন। শরণার্থীদের জন্য অর্থ ও ত্রাণ সহায়তাও দেন তারা। আর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা বিশ্ববাসীকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ গণমাধ্যম। বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে সরাসরি সমর্থন জানায় জাপান। শরণার্থীদের জন্য অর্থ সহায়তাও করে দেশটি। জাপানের গণমাধ্যমও গুরুত্বের সাথে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করেছিল। কিউবা, যুগোস্লোভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভিয়া, পূর্ব জার্মানি সহ সে সময়কার সমাজতান্ত্রিক বিভিন্ন দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল ইরাক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস।
প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টস আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। বঙ্গবন্ধু টি-20 কাপে 4-6 লড়াইয়ে বেশ জমে উঠেছে মিরপুরের হোম অফ ক্রিকেট। এখন অপেক্ষা আন্তর্জাতিক ম্যাচের, আর আজকের আয়োজনের শুরুতেই থাকছে তারই আপডেট। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও করোনা পরিস্থিতিতে বিসিবির নেয়ার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিরা। জানিয়েছেন বোর্ড থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলে জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। 2016 আর 2020 এক না, এক তো মাঝে কয়েক বছরের পার্থক্য, অন্যদিকে 2020-এ করোনা পরিস্থিতির সম্মুখীন পুরো বিশ্ব। এর মধ্যে বেশ কয়েক মাসের জন্য সবকিছু থমকে গেলেও আবারও প্রাণ ফিরেছে ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ ফিরলেও বাংলাদেশে এখনও সেই সুযোগ আসেনি। তবে আর মাসখানেকের অপেক্ষা, জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্রিকেট খেলবে টিম টাইগার্স। অতিথিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ব্যবস্থা নেবে এবং করোনা সংকটকালে ক্রিকেটারদের নিরাপদ রাখতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা জানতে বাংলাদেশ সফরে এসেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি। আমরা ঢাকা এবং চট্টগ্রামের হোটেল, ভেন্যু, হাসপাতাল সব ঘুরে দেখেছি। বিসিবি দারুণ সব ব্যবস্থা করেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসেই একবার করোনা টেস্ট করবে, 3 দিন রুমে কোয়ারেন্টাইন শেষে আরেক দফা টেস্ট হবে, তারপর 7 দিন আলাদাভাবে অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ। 7 দিন পর স্বাভাবিকভাবে তারা মাঠে অনুশীলন শুরু করতে পারবে। বাংলাদেশে আমরা আগেও ভালো নিরাপত্তা পেয়েছি, আমরা এয়ারপোর্টেও দেখেছি। আশা করছি বিসিবি আন্তর্জাতিক ট্যুরের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। বিসিবি জানিয়েছে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে তাদের পক্ষ থেকে থাকবে সর্বাত্মক সহযোগিতা। ওনার আসার ব্যাপার যেটা হচ্ছে সেটা অ্যাপ্রুভাল দিবে ওনাদের ওয়েস্ট ইন্ডিজ বোর্ড, সেই জন্য ওনারা গিয়ে রিপোর্ট করবেন এবং তারা মনে করছেন যে সব কিছুই পজিটিভ এখান থেকে দেখে গেছেন, রিপোর্ট করবেন এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের। তারা এই সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করবেন। ক্যারিবীয়রা কবে আসছে সেই তারিখ এখনও নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি আরও খারাপ না হলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। কাতারের বিপক্ষে বাংলাদেশের জন্য গোলের সুযোগ কম আসবে, কিন্তু যে সুযোগ আসবে সেটি কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ, আর সেভাবেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ভেন্যু শেখ আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ কাতারের মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত 5 বার। 2006 সালে এশিয়ান কাপের বাছাইয়ে 1-1 গোলে ড্র সবচেয়ে বড় প্রাপ্তি লাল সবুজদের। বাকি 4 ম্যাচেই বড় ব্যবধানে হার। সব মিলিয়ে কাতারের জালে বাংলাদেশ দিয়েছে 2 গোল আর হজম করতে হয়েছে 14টি গোল। স্বাভাবিকভাবেই এবারও স্বাগতিকদের কড়া নজর থাকবে গোল আদায়ে। সেটি রুখে দিতে দায়িত্ব নিতে হবে লাল সবুজদের ডিফেন্ডার আর গোলরক্ষককে। পাশাপাশি বাংলাদেশের শক্তির জায়গা কাউন্টার অ্যাটাকেও মনোযোগী হতে হবে জামাল ভুঁইয়াদের। সুযোগ পেলে সেটি হাতছাড়া না করে বরং তার সদ্ব্যবহার করতে হবে। আমরা খুব খুশি যে আমাদের মাঝে আমাদের হেড কোচ জেমি ডে আজকে আমাদের সাথে আজকে কাতারে এসে ল্যান্ড করবেন এবং আমাদের দলের সাথে আশা করি নেগেটিভ থাকলে আগামী পরশুদিন দলের সাথে থাকবেন এবং উনি থাকলে আমি মনে করি আমাদের দলের স্পিডটা আরো বেড়ে যাবে। টাইট সিচুয়েশনে কিভাবে বল পজিশন নিজেদের রাখতে হবে, যখন অপোনেন্ট টিম ওভারলোড হয়ে যায় তখন কিভাবে ডিফেন্ডিং করতে হয়। প্রথম লেগে ঢাকার বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশের বিপক্ষে জিততে বেশ কষ্টই করতে হয়েছিল কাতারকে। শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটা করেছিল এশিয়ান চ্যাম্পিয়নরা। তবে এবার খেলা তাদের ডেরায়। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তো বটেই, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম বাংলাদেশ। ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল, কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। আমার টিমের প্রথম ওয়ার্ল্ড কাপ বাস্কেটবল ম্যাচ খেলতে আসছি, আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, ভালো কিছু করার চেষ্টা করব। 2022 বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাইয়ের প্রাথমিক পর্বের সেকেন্ড লেগে শুক্রবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের বিপক্ষে ছোটখাটো ভুলে দিতে হতে পারে চড়া মাশুল, তাই বিষয়টি নিয়ে বেশ সতর্ক টিম বাংলাদেশ।
বাংলাদেশ। পরিকল্পনা চলছে ম্যাচে ভুল না করতে এবং পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে। কাতারের বিপক্ষে কঠিন পরীক্ষায় মনোযোগের কমতি নেই জামাল ভুঁইয়া শিবিরে। কাতারের দোহা থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। বঙ্গবন্ধু টি-20 কাপে মিনিস্টার রাজশাহীকে 1 রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অপরাজিত 78, মোসাদ্দেকের 42 এবং সৌম্যর 34 রানে চট্টগ্রামের টিম টোটাল দাঁড়ায় 5 উইকেটে 176 রান। জবাবে ওপেনিংয়ে নেমে ইমন 50 করলেও হার এড়াতে পারেনি। শেষ মুহূর্তে দারুণভাবে জয় নিশ্চিত করে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম। এর আগে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে 7 উইকেটে হারিয়ে প্রথম জয় পায় মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। পরে তামিম ইকবালের 31 ও তৌহিদ হৃদয়ের 33 রানে 100 রান পার করলেও রবিউল ইসলামের 4 উইকেটে শিকারে বড় স্কোর পায়নি বরিশাল। মুশফিকদের সামনে টার্গেট দাঁড়ায় 109 রান। জবাবে দলীয় 23 রানের মধ্যে 2 উইকেট হারালেও মুশফিকের 23 ও ইয়াসির আলী রাব্বির অপরাজিত 44 রানের সহজ জয় পায় ঢাকা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি হৃদয়ের কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসের রাহুল রায়। এবার অন্যান্য সংবাদ। মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির নতুন রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে সচিবালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি মুজিব বর্ষে দুদেশের সংস্কৃতি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে মুজিব বর্ষের অনুষ্ঠান সম্প্রচার নিয়ে কথা হয়েছে বৈঠকে। টার্কিতে একটি টিআরটি একটা ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, সেই ইন্টারন্যাশনাল টার্কিশ চ্যানেলে, যেটা ইংলিশ, সেখানে মুজিব বর্ষ উপলক্ষে কিছু প্রোগ্রাম সেখান থেকে প্রদর্শন করা নিয়েও আমরা আলোচনা করি। সংবাদের রিপোর্টে নিচ্ছে অশোক লীলা নিফাত অটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, মার্কিন নির্বাচনে ফল পাল্টানোর মতো জালিয়াতি হয়নি বলেছেন অ্যাটর্নি জেনারেল। তদন্ত ছাড়াই মন্তব্য বলে ট্রাম্প শিবিরের দাবি। তত্ত্বাবধায়ক সরকার সাজা দিয়েছে বাংলাদেশের স্বাধীন আদালত, বরং শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে 2 বার সাজা স্থগিত করেছেন। বিএনপি এমন একটি দল যাদের কৃতজ্ঞতা বোধ নেই, তারা নিজেরা কিছু করতে পারেননি, নিজেদের নেত্রীর জন্য দেখবার মতো একটা বিক্ষোভও করতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভুল চিকিৎসায় চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার মৃত্যুর অভিযোগ তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন। হাসপাতাল পরিদর্শন শেষে 2 সদস্যের তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক আহমেদ ফাইজুল কবির জানান, রওশন আরার প্যাথোলজিক্যাল রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে চিকিৎসা নেওয়ার আগে তার 2টি কিডনি থাকলেও চিকিৎসা নেওয়ার পরের রিপোর্টে তার কিডনি ছিল না। বিএসএমএমইও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জুলফিকার আহমেদ আমিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট দ্বারা, ওই ক্লিনিক্যাল টেস্ট দ্বারা, যেটা যে আগে তার 2টো কিডনি ছিল এবং পরবর্তীতে অপারেশনের পর তার 2টো কিডনি অনুপস্থিত। ইভেন পোস্টমর্টম রিপোর্টেও এটা এসেছে, কোথাও হর্ষ কিডনি উল্লেখ নেই। এবং ওনারা যেটা বলছেন হর্ষ কিডনি, এইটার প্রমাণক হিসেবে এটা ওনাদের দায়িত্বের অংশ আমি মনে করি, যে প্রমাণ করা বা বোঝানো যে এটা হর্ষ কিডনি। কারণ সাধারণভাবে ধরে নেওয়া হবে যে এগুলো নর্মাল কিডনি, কারণ পুরাতন অন্তত 10 থেকে 15টা প্যাথোলজিক্যাল বিভিন্ন সময় রিপোর্ট যেগুলো পেয়েছি, সেটার কোথাও হর্ষ কিডনির কথা উল্লেখ নেই। বিচার প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয় এবং বিচারে গতিতে চলবে। যেহেতু বিষয়টা বিচারাধীন, সুতরাং এই অবস্থায় কোনো মন্তব্য করাটা সমীচীন নয়। এটা হচ্ছিল আমাদের তদন্ত আদালতের মাধ্যমে আমরা বিষয়বস্তুগুলো পেয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানে আপনার এবার নিটুল ডাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফল বদলে দেওয়ার মতো জালিয়াতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্পের মিত্র ও দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন, ট্রাম্প যেসব অভিযোগ তুলেছেন বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তা নিয়ে তদন্ত করেছে, তবে এখনো কোনো প্রমাণ পায়নি। তার এই মন্তব্যের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের আইনজীবী রুডি জুলিয়ানি এবং জেনা এলিস বলেন, অনিয়ম এবং পদ্ধতিগত জালিয়াতির যথেষ্ট প্রমাণের ব্যাপারে তদন্ত জ্ঞান ছাড়াই তিনি এই মত দিয়েছেন। উইলিয়াম বারের এই মন্তব্যের পর সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, এরপর উইলিয়ামই হয়তো বরখাস্ত হতে চলেছেন। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং এক্সপেডিশন দল 1000 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। সেখানে সাইক্লিং এ ফ্ল্যাগ ইন অনুষ্ঠানে প্রধান অতিথিতে বক্তৃতা করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের 10 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি। 8 নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে 100 সদস্যের ওই সাইক্লিং দল। সেনাবাহিনীর 8টি ডিভিশন ঘাঁটি অতিক্রম করা সাইক্লিং দলের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতায় র্যাব, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সদস্যরা যুক্ত ছিলেন। এবার অর্থনীতি সংবাদ। করোনা মহামারীর ধাক্কা সামলিয়ে সুইজারল্যান্ডের অর্থনীতিতে নতুন গতি ফিরেছে। এমনকি দেশটির অর্থনীতিতে 4 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি অর্জন হয়েছে। তৃতীয় প্রান্তিকে জিডিপি বেড়েছে 7.2%, যা 1980 সালের পর সর্বোচ্চ। করোনার ফলে ভোক্তা ব্যয় বেড়ে যাওয়া এবং নির্মাণ খাতে বিনিয়োগের নতুন গতি আসায় এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে টানা লকডাউনের ফলে দেশটির অর্থনীতিতে সংকোচন তৈরি হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে জিডিপি সংকুচিত হয়েছিল 7%। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা 4 ডিসেম্বর থেকে শুরু হবে। ওই দিন বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফল। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী 11 ডিসেম্বর। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হকের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু। সে সময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতারা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নাটোরের 2টি চিনি কলে উৎপাদন এখনো শুরু হয়নি। শ্রমিক কর্মচারীদের 4-5 মাসের বেতনও বাকি। আখ চাষিদের গত মাড়াই মৌসুমের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারী এবং চাষিরা। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিল জোন এলাকায় প্রায় 31,000 আখ চাষি। তাদের অনেকেই এখনো পাননি গত আখ মাড়াই মৌসুমের টাকা। পাওনা পরিশোধের দাবিতে 2টি চিনি কলে দফায় দফায় চলছে চাষিদের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। একদিকে বিল নিতে গেলে ডিসকাউন্ট দিয়ে মানুষের কাছে বিল বিক্রি করে দিতে হয়, যেহেতু টাকা দেয় না। আমরা গরিব মানুষ, আখ চাষিরা যখনই আখের ন্যায্য মূল্যের কথা বলে তখনই বলে এবার বাড়বে, কিন্তু বাড়ে না। ডিজিটাল সিস্টেম করার পরে টাকাটি মোবাইলে দেওয়ার কারণে টাকা দিতে অনেক দেরি হচ্ছে। সারা বাংলাদেশের চিনি কলগুলোকে বিক্রির একটা ষড়যন্ত্র চলছে। অপরদিকে গত জুন মাস পর্যন্ত শ্রমিক কর্মচারীরা বেতন পেলেও তারপর থেকে 4 মাসের বেতন ভাতা বকেয়া। অনাহারে দিন যাপন করতেছে। এখানে শ্রমিকরাই যেখানে উৎপাদন করে, শ্রমিকদের চিনি বিক্রি হচ্ছে, লালি বিক্রি হয়ে গেছে,
কিন্তু টাকা কোথায় যাচ্ছে এটার কোনো হদিস নেই। বাড়িতে চাল নাই, ডাল নাই, হালত করে আর কতদিন চলে, এই অবস্থানে আমরা আছি। ওষুধ বেড়ে খাইতে টাকা পয়সা নাই, কিছুই নেই। 20 নভেম্বর থেকে মিল দুটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। নতুন করে আখ চাষের জন্য কৃষকদের দেয়া হচ্ছে না কৃষি ঋণ। সবার আশঙ্কা মিল দুটি বন্ধের প্রক্রিয়া চলছে। সার কীটনাশক থেকে শুরু করে যাবতীয় সরবরাহ যাতে দ্রুত পৌঁছানো হয়, যাতে আমরা প্লান্টেশন করতে পারি। এ পর্যন্ত 1 কেজি সারও এই নাটোর মিলের নামে বরাদ্দ হয় নাই। এতে করে আমরা আখ চাষি হিসেবে বুঝতে পারি যে এটা বন্ধ করা লাগবে না, আখের অভাবে একদিন বন্ধ হয়ে যাবে। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনি কলে 1,85,000 মেট্রিক টন আখ মাড়াই করে 13,000 মেট্রিক টন চিনি এবং নর্থ বেঙ্গল সুগার মিলে 2,68,000 মেট্রিক টন আখ মাড়াই করে 20,100 মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখের মূল্য বাবদ আমরা প্রায় 10 কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করতে সক্ষম হয়েছি। আর বর্তমানে 2,15,00,000 অ্যারাউন্ড এরকম টাকা বাকি আছে চাষিদের। তো এটা আমরা যদি আর কিছু চিনি বিক্রি করতে পারি তাহলে হয়তো এটা আমরা শোধ করতে পারবো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এবারের বন্যায় টাঙ্গাইলে মরে গেছে আম, কাঁঠাল সহ হাজার হাজার গাছ। কাঁঠাল গাছ শূন্য হয়ে পড়েছে অনেক এলাকা, ফলে উদ্ভিদ ও জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী মৌসুমে মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর এই ফলটির ঘাটতি দেখা দিতে পারে। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দেশে কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলাগুলোর মধ্যে অন্যতম টাঙ্গাইল। চলতি বছরে বর্ষাকালে কয়েক দফা বন্যায় দীর্ঘ সময় জলবদ্ধ হয়ে টাঙ্গাইলের 10টি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর কাঁঠালের গাছ মারা গেছে। শুধু বাড়িতে নয়, রাস্তার পাশের প্রচুর কাঁঠাল গাছ মরে শুকিয়ে গেছে। আমাদের আশেপাশে যে পরিমাণ গাছ দেখি তার 98%ই কাঁঠাল গাছ মরে গেছে, যেটা আমাদের পরিবেশের উপর আমি মনে করি একটা বিরূপ প্রভাব পড়বে। এখান থেকে পুষে নেওয়ার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, বিশেষ করে কাঁঠাল গাছটা বেশি লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে, যাতে আমরা দ্রুত এটার থেকে আমরা রিকভার করতে পারি। জীববৈচিত্র্যের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সকলের স্বপ্রণোদিতভাবে কাঁঠাল গাছ সহ অন্যান্য ফল গাছ রোপণ করা উচিত। কাঁঠালে থাকা শর্করা, ক্যালোরি, ফ্রুক্টোজ ও সুক্রোজ মানবদেহে দ্রুত শক্তি বাড়ায়। বিভিন্ন ধরনের ভিটামিন ছাড়াও অসংখ্য গুণাগুণ রয়েছে ফলটিতে। অন্যদিকে আসবাবপত্র তৈরিতে কাঁঠালের কাঠের চাহিদা ব্যাপক। গণহারে কাঁঠাল গাছ মরে যাওয়ায় এই অঞ্চলে পরিবেশ বিপর্যয় ঘটেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দ্রুত গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যখন বন্যার পানিতে বা জলাবদ্ধ অবস্থায় এই উদ্ভিদগুলি মারা যায়, তখন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেড়ে যায়, যার ফলশ্রুতিতে পরিবেশের উপর, জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে। আমরা এই সমস্ত বন্যা অসহনশীল উদ্ভিদগুলিকে রক্ষার জন্য জনগণকে ব্যাপক হারে বৃক্ষরোপণে উৎসাহিত করব। কাঁঠালের পাশাপাশি আমও জলবদ্ধতা সহ্য করতে পারে না, এমন অনেক গাছই মরেছে। গেল মৌসুমে টাঙ্গাইলের 4,500 হেক্টর জমিতে প্রায় 82,000 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য 80 কোটি টাকার উপরে। বিপুল সংখ্যক গাছ মারা যাওয়ায় আগামীতে কাঁঠালের সংকট দেখা দিবে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 30 পয়েন্ট বেড়ে 4,934 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 355টি কোম্পানির 841 কোটি 7 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 177 কোটি 23 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 106টির এবং অপরিবর্তিত 96টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবহ নিচ্ছে অশোক লিডের নিফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, নোয়াখালীর সুবর্ণচরে টাকা ছাড়া মিলছে না বিদ্যুৎ সংযোগ, খুঁটি স্থাপন, মিটার পেতেও হয়রানির শিকার গ্রাহক।